আপনি হাজার হাজার আপনি আহত করেছেন, অন্ধ করেছেন, হাত পা কেটেছেন, আপনি রায়ের বাজারে আপনি মানুষকে পুঁতে রেখেছেন, শত শত মানুষকে আপনি আন্দোলনকারীকে শহীদ করে আপনি পুঁতে রেখেছেন। দলীয় প্রধান থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে আপনি কোনো অনুশোচনা করতে দেখেছেন? যদি এডুকেটেড মানুষ, সুশিক্ষিত মানুষ যদি পলিটিক্সে ইনভলভড হয়, এঙ্গেজড হয়, তাহলে এটা আশা করা যায় যে তারা এই প্রফেশনালিজমটা ফিরিয়ে আনতে পারবে। ছাত্র রাজনীতি থেকে যদি আপনি জাতীয় পর্যায়ে অবদান রাখতে চান, তাহলে এই ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন সাধন করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি আগামী রাজনীতি আমরা কেমন দেখতে চাই, একই সাথে বর্তমান রাজনৈতিক অবস্থা। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টি, আমরা সংক্ষেপে বলি এবি পার্টি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এবি পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করেছে, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে এবি পার্টি, এই জায়গা আপনারা কতটুকু অর্জন করে পেরেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। আমরা 2019 সালের 27শে এপ্রিল একটা রাজনৈতিক উদ্যোগের ঘোষণা করেছিলাম, যেটা আপনি যেমনটা বলছিলেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। ঠিক তারই এক বছর পরে 2রা মে 2020 সালে আমরা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল আকারে হাজির হয়েছিলাম। ওই সময়টা করোনার সময় ছিল, বাংলাদেশ তথা গোটা দুনিয়া একটা ক্রান্তিকাল অতিক্রম করছিল। আমরা এরকম একটা ক্রান্তি লগ্নে আমাদের দলকে আমরা লঞ্চ করেছিলাম। তো ঠিক তারই পথ পরিক্রমায় আমরা এখন 24-এ বাস করছি। কয়েকটা বছর পেরিয়ে গেছে। আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, যেমন আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা দলীয় বিভিন্ন কার্যক্রম আসলে সারা বাংলাদেশে করার চেষ্টা করেছি, কিছুটা পেরেছি, কিন্তু আমাদের মতো করে স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমগুলো পূর্ণাঙ্গরূপে জারি রাখতে পারি নাই, কারণ আমরা বাধার সম্মুখীন হয়েছি। শুধু আমরাই না, অনেক আমাদের আরও অনেক রাজনৈতিক দল আছে, তাদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রাখতে পারে নাই, তা আমরাও এর ব্যতিক্রম ছিলাম না। ঠিক এরই পরিক্রমায় আমরা রাজনৈতিক দলের নিবন্ধনের যে বিজ্ঞপ্তি থাকে নির্বাচন কমিশন থেকে, আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম এবং তারা একটা শর্ট লিস্ট করেছিল 11টা দলের, যেখানে কিনা আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, আমরা প্রাথমিক বাছাইয়ে আমরা সবার উপরে ছিলাম, টপ লিস্টে ছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদেরকে নিবন্ধন চূড়ান্ত আকারে আসলে দেওয়া হয় নাই, এবং আমরা বোধ করি যে ফ্যাসিস্ট আমল রেজিমের তাদের ইশারাই আসলে দেওয়া হয় না, বা তাদের প্রত্যক্ষ ইন্টারফারেন্সে আসলে এটা দেওয়া হয় নাই। তো আমরা আমাদের কার্যক্রম চালাবার প্রয়াস চালিয়েছি, এবং আমরা এই জুলাই আগস্টের যে অভ্যুত্থানে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাপোর্ট আমাদের সামর্থ্য অনুসারে ছিল, এবং আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা আমাদের মতো করে দলীয় আকারে আন্দোলন করেছি, এবং আমরা রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলাম। তো এরই পরিক্রমায় আজকে আমরা এই জায়গায় এসেছি, এবং গত জানুয়ারি মাসের 10-11 তারিখে আমাদের দলের জাতীয় কাউন্সিল হয়েছে। সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান সহ যে সর্বোচ্চ বডি যেটা আছে, জাতীয় নির্বাহী পরিষদ, সেখানে 21 জন সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, এবং আমরা যে পার্টির চেয়ারম্যান যিনি হবেন, 3 জন প্রার্থীতা ছিল, 3 জনের। সেখানে আমরা বাংলাদেশে বোধ করি এই প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেসিডেন্সিয়াল ডিবেট আকারে, যেমন ব্রিটেন এবং আমেরিকাতে যেরকম হয় প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়, ঠিক ওই টাইপের একটা বিতর্কের আয়োজন করেছিলাম, যেটা জনমানুষের মনে এবং গণমাধ্যমগুলোতে ভালো সাড়া ফেলেছিল। তো এগুলো আমাদের অর্জনের জায়গা, এবং আমরা আমাদের জায়গাতে অনেকটা সন্তুষ্ট আছি। বাট একটা জিনিস আমি খুব কশাসলি, আমরা হ্যাপি, বাট কশাসলি হ্যাপি। কেন বলছি, ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে আর কি, দ্যার ইজ নো কমপ্লেসেন্সি ইন পলিটিক্স। আরেকটা বিষয়
যে আপনার গুড ইজ নট গুড এনাফ ইফ ইট ক্যান বি বেটার, ইভেন বেটার ইজ নট গুড এনাফ ইফ ইট ক্যান বি দ্য বেস্ট। তো এই জন্য আমরা আমাদের এ পর্যন্ত অর্জনের প্রতি আমরা সন্তুষ্ট, কিন্তু এটাকে আমরা অব্যাহত রাখতে চাই এবং আমরা আরও ভালো করতে চাই, এই প্রয়াস জারি রাখতে চাই। আপনাদের বিষয়ে তো একটা বড় অভিযোগ আছে যে আপনারা জামাত ইসলামের বি টিম, এবং যারা এই বিপাটের এখন কেন্দ্রীয় কমিটিতে আছে তার বেশিরভাগ হলো শিবির থেকে উঠে আসা। আসলে বাস্তবতাটা কতটুকু? জি, যদি আপনি এটাকে অভিযোগ আকারে বলেন আমাকে, তাহলে আমি বলবো এটা অন্যায্য একটা অভিযোগ, আনফেয়ার একটা অ্যালিগেশন বলতে পারেন। আপনার কথার এই এক্সটেন্টে, এই অংশটুকুতে আমি হয়তো কিছুটা একমত যে আমাদের যারা এই উদ্যোগের ঘোষণা করেছিল রাজনৈতিক দল করার বা এখনো পর্যন্ত আছে, কিছু আমাদের সদস্য আছেন যারা পূর্বে হয়তো শিবিরের বা জামাতের রাজনীতি করেছে, কিন্তু সবাই ঢালাওভাবে আমরা ওখান থেকে বি টিম আকারে বোঝাপড়ার ভিত্তিতে আমরা এখানে চলে এসেছি বা ভেঙে চলে এসেছি বা ছুটে চলে এসেছি, এটা বোধহয় অন্যায্য একটা অভিযোগ আপনি যে শব্দটা ব্যবহার করলেন, এটা ঠিক নয়। তবে যেটা বললাম যে আমাদের কেউ কেউ আছেন যাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, তবে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে রাজনীতিবিদদের অতীতের হয়তো অনেকের কারো না কারো কোনো অংশগ্রহণ থেকে থাকে। এটা শুধু বাংলাদেশে নয়, সেটা উপমহাদেশে এবং তথা বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু অনেক রাজনীতিবিদদের প্রিভিয়াস পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে। আপনি শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগের বিরাট বড় নেতা, তিনি কি আসলে আওয়ামী লীগ, বর্তমান যে আওয়ামী লীগ এর জন্মের আগে আমি তো মুসলিম লীগ করতেন, তা আসলে পার্টিসিপেশন তো আসলে থাকেই। এর আগে কি ছিল, তো এখন আপনি কি আছেন, এদিকে আসলে আমাদের মনোনিবেশ করা উচিত। কিন্তু আপনার যে বি টিমের কথা বলেছেন, এটা একটা আনফেয়ার একটা অ্যালিগেশন। মোটামুটি সবাই নির্বাচনে আগ্রহী এবং একটা সরকারের থেকে এরকম শোনাও যাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে মানে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া। তা আপনি আসলে একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে সেটা কীভাবে মূল্যায়ন করবেন? স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন? প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি নেই, বাংলাদেশের তো পলিটিক্যাল কালচারটা এমন হয়ে গেছে যে যুবদলের, যে বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিসগুলো আছে, যুবদলের যিনি প্রধান তিনি 50 ঊর্ধ্ব, এরকম কিন্তু প্রধানতম রাজনৈতিক দলগুলোর যুবদলের প্রধানরা কিন্তু 50+ এজের হয়। তো ওই বিবেচনায় আমি হয়তো বাংলাদেশের তরুণ রাজনীতিক বা আমি তো লেট 30s-এর, আমি অলমোস্ট 40-র কাছাকাছি, এখনও 40 হয়নি আমি, বাট আমি এটাকে কমপ্লিমেন্ট আকারে গ্রহণ করছি যে আমার বয়স কমিয়ে বলেছেন আপনি। আর আপনি যেমনটা বলছিলেন যে স্থানীয় সরকারের নির্বাচন আগে না জাতীয় সংসদের নির্বাচন আগে, আসলে এই বিতর্কের চেয়ে আমি আসলে নির্বাচন ব্যবস্থার প্রতি যে মানুষের যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, যে এই কালচারটা ফিরিয়ে আনা বা জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই অবস্থা সিকিউর করার দিকে মনোযোগী হওয়া উচিত। যদি এই অংশগ্রহণটাকে আপনি যদি সুনিশ্চিত করতে পারেন, তাহলে এটা আগে হবে না এটা পরে হবে, এটা নিয়ে বোধহয় গুণগত কোনো খুব বেশি পরিবর্তন আসবে না। আর যদি আপনি আগে থেকে একটা মাইন্ডসেট রেডি করে থাকেন যে আমি যদি আগে থেকে যদি সংসদের আসনটা দখল করে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে আমি স্থানীয় পর্যায়ের যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, মেম্বার, কমিশনার, এগুলোকে আমি তো ক্যাপচার করা সহজ হবে। আপনার মনোবৃত্তি যদি ওই টাইপের হয়, তাহলে আপনি তো একটা সার্টেন মাইন্ডসেট নিয়ে, দুষ্ট মন নিয়ে চিন্তা করছেন, তাহলে এটা আগে হওয়া ভালো। আবার আপনি যদি মনে করেন যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আমি আগে থেকে কবজা করে নেব, পরে এমপি ইলেকশনটা খুব মাঠে কাউকে ভিড়তে দেবো না, এই টাইপের যদি মাইন্ডসেট নেন, তাহলে ওটাও আরেক ধরনের। তো আমি মনে করি এটা আগে না ওটা পরে, হ্যাঁ এটা নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক এটা জারি থাকা উচিত, কারণ এর মাধ্যমেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাবো, আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাবো। আমি এই আলোচনা সমালোচনার বিরোধী নই, তবে আমি মনে করি যে এর পাশাপাশি আমাদের এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কায়েম করার জন্য যা যা করা দরকার, এই দিকে নজর দেওয়া উচিত এবং এই ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। এটা প্রায়োরিটি লিস্টের সামনে থাকা উচিত বলে আমি মনে করছি। এটা আসলে স্থানীয় এবং জাতীয় নির্বাচনের বিষয়ে যে বিতর্কটা, সেটার কিন্তু গোড়াপত্তন হলো যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে আপনার শিক্ষিত লোকের আধিক্যের যে বিষয়টা, স্নাতক পাশের একটা বিষয় চেয়ারম্যান নির্বাচন করার জন্য। আমরা এখন বিগত বছর যে জিনিসগুলো দেখেছি যে
স্থানীয় নির্বাচনে কিন্তু শিক্ষিত লোকের ভাবে ইয়া ছিল না, প্রভাব নেই। তো এখন কি আপনিও কি সেটাকে মনে করেন যে শিক্ষিত লোক এর মাধ্যমে উঠে আসতে পারে, রাজনীতিবিদে তারা সক্রিয় হতে পারে? শিক্ষিত মানুষ রাজনীতি তে আসবে, এটাই তো প্রত্যাশার জায়গা। যারা সুশিক্ষিত মানুষ তারা যদি সেবার রাজনীতি করে তাহলে রাজনীতি বিমুখ মানুষ হবে না। আপনার সাথে এই জায়গাতে একমত, কিন্তু আপনার যদি পূর্ণাঙ্গ প্রপোজিশনটা এরকম হয় যে এখন অনেক দুর্নীতি, অনেক অনিয়ম, অনেক লুটপাট, অরাজকতা, এটা ডিগ্রিধারী একজন শিক্ষিত মানুষকে আনলেই এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো রুদ্ধ হয়ে যাবে, আমি ওই জায়গাতে আমি একমত নই, আমি দ্বিমত পোষণ করি। তবে হ্যাঁ, আপনাকে আমার এই মুহূর্তে মনে পড়ছে যে একজন ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টার, উনি 1979 থেকে 1990 পর্যন্ত উনি প্রাইম মিনিস্টার ছিলেন। উনি লাস্ট সেঞ্চুরি লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার। উনি তার একটা ফেমাস কোটেশন আছে, উনি বলতেন যে উই শুড ব্রিং প্রফেশনালিজম ইনটু পলিটিক্স। তো এখন প্রফেশনালিজমটা আমাদের এনশোর করা দরকার। এখন এটা প্রিজাম্পশন, যদি এডুকেটেড মানুষ, সুশিক্ষিত মানুষ যদি পলিটিক্সে ইনভলভড হয়, এঙ্গেজড হয়, তাহলে এটা আশা করা যায় যে তারা এই প্রফেশনালিজমটা ফিরিয়ে আনতে পারবে। এই জায়গা থেকে আমি খুব আশাবাদী। কিন্তু আমি এটা মানতে খুব বেশি রাজি নই যে ডিগ্রিধারী একজন মানুষ আসলেই যে প্রফেশনালিজম আসবে, এটাতে বোধহয় আমি একমত নই। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। আপনি বিদেশে পড়াশোনা করেছেন, বড় ডিগ্রি নিয়েছেন, আপনি প্রফেশনাল, সেখানে ভালো করার কথা, ভালো করছেন হয়তো বা। আপনি এই একটা প্রতিষ্ঠিত দল বাদ দিয়ে নতুন একটা দলে আপনি রাজনীতি করতে আসলেন কেন? আমার নিজের কথা যদি বলি, আমি দীর্ঘদিন ব্রিটেনে ছিলাম। সেখানে আমি বাংলাদেশে বেশি দূর পড়ালেখা করিনি বা করা হয়ে ওঠেনি। আমি বাংলাদেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ঢাকায়, এই শহরেই পড়েছি। নটরডেম কলেজে আমি উচ্চ মাধ্যমিক ওই কলেজ থেকে পাশ করেছি। এরপরে আমি ব্রিটেনে গেছি উচ্চশিক্ষার জন্য। সেখানে আমি বাকি পড়ালেখা করেছি এবং ওখানে আমি অনেক বছর প্র্যাকটিসও করেছি। ওই দেশের কোর্টে আমি কেস রিপ্রেজেন্ট করেছি। তো সেখানে আমার একটা আয়েশি জীবনযাপনের জন্য যেসব দরকার একটা মানুষের জীবনে, যে বিলাসী জীবনযাপনের জন্য যে সুযোগ, সেটা আমার ছিল। কিন্তু আমি বাংলাদেশে ফিরেছি আসলে একটা দায় এবং দরদের জায়গা থেকে, যে আমি মনে করেছি তো আমি যে শিক্ষিত হয়েছি, আমার যে রাজনৈতিক বোঝাপড়া, রাজনৈতিক যে অভিজ্ঞতা, আমি পলিটিক্যালি এঙ্গেজড না থাকলেও আমি পলিটিক্যালি কনসাস ছিলাম। আমি বাংলাদেশ তথা বৈশ্বিক যে পলিটিক্যাল যে পরিস্থিতি, এটা নিয়ে আমার তো উপলব্ধি করার সুযোগ হয়েছে। তো আমি মনে করেছি আমার এই শিক্ষা, আমার এই উপলব্ধি, আমার এই অভিজ্ঞতা আমি কোনোভাবে যদি দেশকে দিতে পারি, দেশের সেবায় এগিয়ে যেতে পারি, তাহলে বোধহয় আমার একটা সার্থকতা আসবে। তো এই দায় এবং দরদের জায়গা থেকেই আমি আসলে বাংলাদেশে ফিরেছি। আর আপনি যেটা বললেন যে প্রথাগত যে এস্টাবলিশড পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেগুলোতে আপনি জয়েন না করে আপনি এরকম একটা নতুন করে একটা গড়ে উঠেছে এরকম একটা পার্টিকে কেন যোগ দিলেন? আসলে এটা আমি মনে করেছি যে বাংলাদেশ নামক রাষ্ট্র যে অ্যাসপিরেশন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছিল, গত 53 বছরে এই পলিটিক্যাল পার্টিসগুলো ওই আকাঙ্ক্ষার জায়গাতে আমাদের জনগণকে নিয়ে যেতে পারে নাই। একটা জিনিস আমি দ্বিধাহীনভাবে বলতে চাই যে ইচ পলিটিক্যাল পার্টি কেম ইনটু পাওয়ার, whichever party came into power, our country was in deep crisis. যতগুলো পার্টি এসেছে যা আসলে আমাদেরকে ওই অ্যাসপিরেশনগুলো, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই রাষ্ট্র যে স্বপ্ন দেখেছিলাম আমরা, ওই জায়গাটা, কাঙ্ক্ষিত জায়গাটাই আমাদেরকে নিয়ে যেতে পারে নাই। আপনি দেখুন 1947 সালে আমরা প্রায় 200 বছরের আমরা ব্রিটিশ কলোনিয়াল শাসন থেকে আমরা মুক্তি লাভ করেছিলাম 1947-এ। এর ঠিক 23 বছরের মাথায় গিয়ে আরেকটা নতুন করে রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল। আসলে কেন? কারণটা হচ্ছে যে পাকিস্তান নামক রাষ্ট্র যে স্বপ্ন দেখিয়ে আমাদেরকে গঠন করা হয়েছিল, আমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল, সেই ওয়াদা পশ্চিম পাকিস্তান
পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিকৃত ওয়াদা আসলে পালন করে নাই। এই জন্য আরেকটা নতুন রাষ্ট্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এই জন্য দেখুন ৭১ সালে আমরা আমাদের স্বাধীনতা আমাদের একটা বিরাট একটা গৌরবের একটা অর্জন। আমাদের ৭১ যে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এখানে একটা মানচিত্র পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা সার্বভৌম একটা ভূখণ্ড পেয়েছি। কিন্তু দেখুন আমরা কি আসলে যে আমাদের দেওয়া যে কৃত ওয়াদা বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন করার সময়, এই ওয়াদাগুলো কি আমাদের সাথে জনগণের সাথে কৃত ওয়াদা কি আসলে পূরণ করেছে? কি ওয়াদা করা হয়েছিল? আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্রে দেয়া কি ওয়াদা ছিল, আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় পাঠ করা হয়েছিল। কি করা হয়েছিল? সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের এই 3 মূলনীতির ভিত্তিতে আমাদের এই স্বপ্নের রাষ্ট্র গঠিত হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই প্রত্যেকটাই তো আসলে ভুলুণ্ঠিত হয়েছে গত 53 বছরে। তা আমরা আসলে ওই স্বপ্নের জায়গাটা এখনো অধরা রয়ে গেছে। আমরা গত 53 বছরে এমন করে শাসক গোষ্ঠীগুলো আমাদেরকে ট্রিট করেছে জনগণকে, যে আসলে আমরা এই ভূখণ্ডের বাসিন্দা, আমরা আসলে নাগরিক নই। আমাদের রাজনীতি, আমরা এমন একটা স্বপ্নের রাজনৈতিক দল চাই যারা এই বাসিন্দা, এই ভূখণ্ডের মানুষকে বাসিন্দা থেকে আসলে নাগরিক আকারে দেখতে চাই। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। আমি তো অনেক জায়গায় বলেছি, আমরা বলছি যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, যে ফার্স্ট রিপাবলিক 1971-এ হয়েছে, এটা ফেইল করেছে। রিপাবলিক, প্লিজ ডু নট বি মিসলেড, যে আমি এটা বলার চেষ্টা করছি না যে এই দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বে আমি মানি না, দ্যাট ইজ নট টু সে। যেটা রিপাবলিক ফেইল করেছে বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে স্বপ্ন নিয়ে এই রাষ্ট্র গঠিত হয়েছিল, ওই স্বপ্নগুলো আসলে পূরণ করতে রাজনৈতিক দলগুলো যারা শাসন করেছে এই দেশটাকে ব্যর্থ হয়েছে। এই জন্য বলছি যে এখন বোধহয় এটা অ্যাকনলেজ করার সময় এসছে, এই পোস্ট জুলাই অগস্ট রেভলিউশনের পরে, যে আমাদের ফার্স্ট রিপাবলিক ফেইল করেছে এবং আমাদের এখন সেকেন্ড রিপাবলিক গঠন করার প্রয়াস চালিয়ে যেতে হবে। এখন দেখুন এই রিপাবলিক ফেইল করা আর নতুন রিপাবলিক স্টার্ট করা, এইটা কিন্তু একটা নতুন কনসেপ্ট নয়। এই দেশের বাইরেও এই ধরনের কনসেপ্ট আছে। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলে। তো এই জন্য আমি মনে করি যে এখন আমাদের একটা হাই টাইম চলছে যে ফার্স্ট রিপাবলিক ফেল করেছে এবং আমাদের একটা নতুন রিপাবলিকের স্বপ্ন আমাদেরকে দেখাতে হবে। এবং আমি মনে করেছি যে আমার এই স্বপ্নের জায়গায়, আমার এই চিন্তার জায়গায় এবি পার্টি বোধহয় যে আমাদের জনগণকে সেই স্বপ্নের জায়গা নিয়ে যেতে পারবে, এই রাষ্ট্রকে সে আমাদের কৃত ওয়াদা যে করা হয়েছিল ওই জায়গায় নিয়ে যেতে পারবে বলেই আমি এই প্রথাগত রাজনৈতিক দলগুলো যোগ না দিয়ে আসলে এবি পার্টিকে নতুন করে স্বপ্নের জায়গা নিয়ে যাবে বলে এই চিন্তা করে আসলে এসেছি। দ্বিতীয় যে স্বাধীনতা আমরা বলছি, এই দ্বিতীয় স্বাধীনতার আসলে যারা নায়ক ছিলেন তাদের তো ইতিমধ্যে তারা দল গুছানোর চেষ্টা করছে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে। সারা বাংলাদেশে তারা কমিটিও দিয়েছে। এটা কি আসলে সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে বলে আপনি মনে করেন? না, আমি সার্টেনলি নট, আমি একদমই মনে করি না পৃষ্ঠপোষকতায় এরকম দ্যার ইজ নো এভিডেন্স টু সাজেস্ট যে হ্যাঁ, আপনি হয়তো এটা বলতে পারেন যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল এই ছাত্রের কয়েকজন হয়তো প্রতিনিধি আছে, কিন্তু তারা তো রাজনৈতিক যে প্রক্রিয়া চলছে, দল গঠনের জন্য যে প্রয়াস চলছে, এখানে তাদের যে উপদেষ্টা মণ্ডলী যে কত সদস্য আছে ছাত্র প্রতিনিধি আকারে, তাদের কেউ তো সক্রিয়ভাবে সারা বাংলাদেশে অংশগ্রহণ করেনি বা সফর করছে না, বা রাজনৈতিক তারা যে উদ্যোগের যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে ওখানে তারা এসে বক্তৃতা করছে, বিবৃতি দিচ্ছে, এমনটাও তো আসলে খেয়াল করা যাচ্ছে না। এই জন্য খুব আনফেয়ার একটা স্টেটমেন্ট হবে যে সরকারের মদদেই নতুন একটা রাজনৈতিক দল হচ্ছে। পত্রপত্রিকায়, গণমাধ্যমে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিংস পার্টি। আসলে কিংস পার্টি কীভাবে হয়? আসলে ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন বা জাতীয় নাগরিক কমিটি বলুন, তাদের সব কথার যে সরকার তারা যেটা বলছে সরকার সেটা বাস্তবায়ন করছে বা সবসময় সেটাই করছে তেমনটা কিন্তু নয়। আমি আপনাকে বড় ধরনের দুটো এক্সাম্পল দিতে পারি যেখানে তাদের স্ট্রং দাবি আসলে এই সরকার পূরণ করে নাই বা করতে পারে নাই।
একটা হচ্ছে এই ছাত্ররা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্টকে অপসারণ করার জন্য জোর জোর দাবি জানিয়েছিল, আসলে সরকার তো তাকে সরায়নি। এটা একটা উদাহরণ দিলাম। সেকেন্ড এক্সাম্পল আপনাকে দেই, যে এই জুলাই আগস্টের জন্য যে প্রোক্লেমেশনের জন্য তারা যে জোর দাবি করেছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ইমপ্লিমেন্ট হয়নি এখনো পর্যন্ত। তো এরকম আরও নজির আছে যেখানে ছাত্রদের বা জাতীয় নাগরিক কমিটির যে দাবি দেওয়া এগুলো সবসময় পূরণ হচ্ছে অটোমেটিক্যালি, তেমনটা বোধ হয় না। এই জন্য এটা খুব আনফেয়ার হবে বলে আমি মনে করছি, যে সরকারের মদদে তারা একটা দল করছে কিংস পার্টি, এটা বোধহয় আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি হবে বলে মনে করি না। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা সংস্কার শব্দগুলো আসলে আগে ছিল, বাট এখন একটু বেশি পরিচিত হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো সংস্কার কমিটি গঠন করেছে, কিছু জমা দিয়েছে, কিছু দিবে। কতটুকু সংস্কার হলে আসলে নির্বাচন উপযোগী হতে পারে বলে আপনি মনে করেন? আসলে এটা তো একটা এই মুহূর্তে $1,000,000 কোয়েশ্চেন, কতটুকু সংস্কার। আসলে এটার তো কোনো সায়েন্টিফিক বা ম্যাথমেটিক্যাল কোনো স্কেল নাই যে এটা এতটুকু হলে, কোনো ব্যারোমিটার নাই। এইটাকে সংস্কার করলে আমি বলবো মোটামুটি সংস্কার, এটা হলে পুরো সংস্কার। সংস্কার তো আসলে একটা রাষ্ট্রের চলমান প্রক্রিয়া, কিন্তু এর মধ্যে তো একটা সিলিং থাকতে হবে। দেয়ার মাস্ট বি অ্যান এন্ড টু ইট। এন্ড বলতে নির্বাচনের আগ পর্যন্ত কোনটাকে আপনি সংস্কার করে নির্বাচন, সংস্কার তো কেমন পর্যন্ত আসলে রাষ্ট্রে চলতেই থাকবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, পৃথিবীর দুনিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্রেও তো সংস্কার সাধিত হবে সময়ের পরিক্রমায়। তো আসলে কোন কোন পর্যন্ত সংস্কার করে নির্বাচন দিতে হবে, এটা যেহেতু কোনো স্কেল নাই, ব্যারোমিটার নাই, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে ঐক্যমত্য। রাজনৈতিক দল, অংশীজন, স্টেক হোল্ডার যারা আছেন, সবাই মিলে একসাথে বসে আসলে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই পর্যন্ত সংস্কারকে বলছি মোটামুটি সংস্কার, তারপরে নির্বাচন। আসলে আমাদের মধ্যে এটা নিয়ে অনেক কথা জারি আছে যে যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে ঐক্যের জায়গায় পৌঁছেছিলাম, ওটা এখন ফাটল ধরেছে, দ্বন্দ্ব শুরু হয়েছে, মতানৈক্য তৈরি হয়েছে, ঐক্য বিনষ্ট হয়েছে। আসলে ঐক্য বিনষ্ট হয়েছে এমনটা আমি মনে করি না, কারণ জাতীয় স্বার্থে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল কিন্তু যারা এই আন্দোলনে ছিল, তারা সবাই কিন্তু অন করছে, সবাই ভাবছে এবং তারা পাবলিকলি বলছে যে এই সরকারকে সফল করতে হবে, এই সরকার আমাদের সরকার। তো এটা একটা বিরাট জাতীয় অর্জন বলে আমি মনে করি। তো এই ওনারশিপের জায়গা থেকে ঐক্যের জায়গা তো আছে। যখনই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে, বিভিন্ন অংশীজনকে ডাকছে, আমরা সবাই কিন্তু সাড়া দিয়ে, পজিটিভলি সাড়া দিয়ে তাদের কাছে যাচ্ছি, আমাদের মতামত তুলে ধরছি। সরকারও আমাদের এঙ্গেজ করছেন বিভিন্ন সংস্কার কমিশনে আমাদের মতামত, আমাদের প্রস্তাবনা জমা দেওয়ার জন্য, তুলে ধরার জন্য। আপনি হয়তো বলতে পারেন যেটা যথেষ্ট নয় বা এটা অপ্রতুল, এটা আরও করা উচিত, এঙ্গেজমেন্ট বাড়ানো উচিত। ওই পর্যন্ত ঠিক আছে। তো এই জন্য মনে করছি যে সব রাজনৈতিক দলগুলো যদি এক জায়গায় একমত হয় যে আমরা এই পর্যন্ত সংস্কার করে নির্বাচন চাই, তাহলে ওটাই হবে আসলে যে বেঞ্চমার্ক, যে এই সংস্কার করে তারপরে নির্বাচন হোক। এটাই সবচেয়ে ভালো জায়গা। আপনারা আসলে কবে নির্বাচন চান? আমরা কবে নির্বাচন চাই, আমরা আমাদের পার্টির চেয়ারম্যান একাধিকবার বলেছেন যে যদি সরকার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারে। তবে আবারও বলছি যে আসলে আমাদের তফাতের জায়গাটা কিন্তু যে কোনো পার্টি যারা নির্বাচন চায়, আসলে সব পার্টি তো নির্বাচন চায়, নির্বাচনের বিরুদ্ধে যাবার আসলে কারোই সুযোগ নেই। এবং নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, এটা 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 কেউ দাবিও বোধহয় করছে না। আসলে আমাদের দ্বিমতের জায়গাটা, এটা কি সোমবারে না এটা বুধবারে, এটা কি ডিসেম্বর জানুয়ারিতে না এটা জুন জুলাই, এই 6 মাসের এদিক সেদিক, এই 6 মাসের এদিক সেদিকের জায়গায় দেখুন প্রফেসর ইউনূস কিন্তু তার দেওয়ার যে টেন্টেটিভ ডেট, এই জায়গা থেকে কিন্তু উনি কনসিস্টেন্ট আছেন। আপনার নিশ্চয়ই মনে আছে তিনি যখন ইউএন অ্যাসেম্বলিতে যখন নিউ ইয়র্ক সফর করেন, তখন তিনি নিউ ইয়র্ক টাইমসকে কিন্তু একটা কিন্তু টেন্টেটিভ ডেট বলেছিলেন তার সাক্ষাৎকারে, যে আমরা 2025 সালের ডিসেম্বরে অথবা 26 জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে পারি। 16 ডিসেম্বরে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেখানে কিন্তু তার একই কথার পুনরাবৃত্তি করেছেন। আমরা বিএনপিকে গতকালকে খেয়াল করলাম, তাদের একটা প্রতিনিধি দল দলীয় মহাসচিবের
নেতৃত্বে। জি, তার একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি মির্জা ফখরুল সাহেব কিন্তু বেরিয়ে এসে গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর ইউনূস আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের হয়তো প্রয়াস চালাবেন, এরকম একটা আশ্বস্ত করেছেন তারা। তো দেখুন, তারা কিন্তু মোটা থেকে একমত, কিন্তু তো তফাতের জায়গা হয়তো কয়েক মাসের। এই কয়েক মাসের তফাত যে খুব বেশি অনৈক্য সৃষ্টি করবে আমি তেমনটা মনে করি না। আমরা 16 বছর ওয়েট করতে পেরেছি, আসলে এই 6 মাস ওয়েট করতে পারবো কি না এটা তো খুব কঠিন একটা কাজ না। তারপর সবচেয়ে বড় যেটা প্রয়োজন, সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজনের এক জায়গায় একমত পোষণ করা, এটা এখন জরুরি। নির্বাচন সংস্কার কমিশন, সেখানে যেই তারা সাংবিধানিক সংস্কার কমিশন তারা একটা জিনিস দিয়েছেন, সেটা হলো রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতা পরবর্তী 2বার যাতে ক্ষমতা না আসে, দ্বিকক্ষ বিশিষ্ট রাজনীতি মানে সংসদ। এই যে সংস্কারগুলো, নির্বাচনী সংস্কার বা সাংবিধানিক সংস্কার নিয়ে আপনার অবস্থানটা কি? এই আমাদের দ্বিকক্ষ নাকি ক্ষমতার বিকেন্দ্রীকরণ? আপনার প্রশ্নের মাঝে কয়েকটা উপাদান আছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, আর একটা হচ্ছে যে বাংলাদেশের আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিষয়ে আমাদের মতামত কি। এই তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসলে প্রয়োজন। আপনি দেখুন, আমাদের দেশে যে এখন রাষ্ট্রপতির যে রোল আছে, রাষ্ট্রপতির আসলে মানে কোনো কাজ নাই, এটা এমনিতে একটা পদ। এবং রাষ্ট্রপতি, এর আগে দেখেছি রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে আসলে আমার কোনো কাম নাই, এরকম কথা বলেছেন। উনি রুটিন কিছু কাজকর্ম করে, বক্তৃতা দেয়, বিবৃতি দেয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনী অনুষ্ঠানে গিয়ে হ্যাট পরে হাসাহাসি করে, এই ছাড়া কোনো কাজ নেই। আসলে এই পোস্টটাকে আসলে ফাংশনিং করা দরকার। তা না হলে আমাদের এই দরিদ্র রাষ্ট্র, আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা, এখানে একজন রাষ্ট্রপতিকে পুষতে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয়, যার কোনো রিয়েলিস্টিক্যালি কোনো কাজ নেই, তাকে অযথা এতগুলো টাকা দিয়ে পুষার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা আসলে আমাদের আলোচনা আসা দরকার। এই জন্য এই যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ বিটুইন দ্য পাওয়ার অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এটা করা দরকার। তো এইটার করতে গিয়ে যেটা করেছে সেটা হলো যে আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ওইখানে খেয়াল করে দেখবেন 105 জন সদস্যের কথা বলেছে, যারা রাজনৈতিক দল থেকে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আকারে যে 100 জন নেবে, আর 5 জন রাষ্ট্রপতির জন্য আলাদা সংরক্ষিত রাখা হয়েছে। তো এটা আমি বোধ করি পার্সোনালি যে এটা বোধহয় একটা এই যে ব্যালান্সিং এক্সারসাইজের, এটারই বোধহয় একটা প্রয়াসের একটা অংশ বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আলোচনা সমালোচনার সুযোগ আছে যে রিজার্ভ করে এম্পাওয়ার করা, এটাই আসলে কতখানি যৌক্তিক। আর আপনার দ্বিতীয় সেগমেন্টের যে কোশ্চেন সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর এককক্ষ বিশিষ্ট আইনসভা। আসলে আমাদের যে ফরেন কনসেপ্ট বা ফরেন যে বিভিন্ন আইডিয়াগুলো, এগুলো যে সবসময় আমাদের ডোমেস্টিক কালচারে এটা যে বেস্ট সুটেড হবে, এমনটা বোধহয় দাবি করা সমীচীন হবে না। এটা তো কনসেপ্টের জায়গা থেকে, আইডিয়ার জায়গা থেকে ইটস এ গুড আইডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফরেন আইডিয়া বা কনসেপ্টটা, এটা কি আসলে বাংলাদেশের জন্য এখনই অনেক ভালো কিনা, আর আমরা কি এটা গ্রহণ করার জন্য এখনই প্রিপেয়ার্ড কিনা, এখন রেডি কিনা, এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা হওয়া দরকার। আমাদের যে সংস্কৃতি, রাজনীতির যে মতের অমিল, আমার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দেখবেন যে আসলে আমার অপোজিশন এই কথাটা বলেছে, ভিন্ন একটা রাজনৈতিক দল এটা করেছে, ওটার বিরোধিতা করাই আমার রাজনীতি, এরকম একটা আমাদের একটা পলিটিক্যাল কালচার আছে। কিন্তু এই যেখানে অন্যের সাথে দ্বিমত পোষণ করে, আপনি অবশ্যই ক্রিটিসাইজ করবেন, দ্বিমত পোষণ করবেন কনস্ট্রাকটিভলি। কিন্তু আপনি যদি একদম পুরো ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ নেন যে সে যেটা বলেছে আমি ওটার বিরোধী অবস্থান নেব, এই পলিটিক্যাল কালচারের একটা দেশে আসলে আমরা এককক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটা ইউনিক্যামেরাল এবং বাইক্যামেরাল সিস্টেম, এই বাইক্যামেরাল সিস্টেমে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, তারা যেটা প্রস্তাবনা যেটা বলেছে যে হাউস অফ কমন্স আর হচ্ছে আপনার সেনেট। তো এইটা যেটা হতে পারে যে নিম্নকক্ষ একটা বিল, একটা প্রস্তাবনা আকারে এটা আনলো,
তারা একমত পোষণ করলো, এটা যখন উচ্চ কক্ষে পাঠিয়ে দেবে দেখবেন তারা ওটাতে দ্বিমত পোষণ করবে, করার পরে আবার এটা নিম্নকক্ষে আসবে, এরকম একটা পিং পং খেলার মতো। ইভেন দেখুন ওয়েস্টমিনস্টার, আমি তো ইন মাই ওপিনিয়ন ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি হচ্ছে তারা ব্রিটিশরা হচ্ছে ক্লোজেস্ট নেশন টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেটিক এক্সারসাইজে ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট আমার মতে সবচেয়ে এগিয়ে আছে এবং ওখানে যে ডেমোক্রেসি এক্সারসাইজটা সবচেয়ে উৎকর্ষ সাধন করেছে। সেখানেও কিন্তু অনেক ডেডলক হয়ে যায়, যে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, এখানে ওই পিং পং খেলার মতো এরা ওখানে পাঠায়, ওরা এখানে আবার ব্যাক করে, এই করে একটা ডেডলক তৈরি হয়ে যায়। তো আমাদের আরও রেডি ইয়েট, আমরা কি এখনও এই ধরনের একটা বাইক্যামেরাল সিস্টেম আমাদের দেশে তৈরি করার জন্য আমরা এখনও উপযোগী হয়েছে কিনা, এখনও প্রিপেয়ার্ড হয়েছে কিনা, এটা নিয়ে আসলে আমাদের খুব গভীরভাবে ভাবা দরকার। ছাত্র জনতার নেতৃত্বে আসলে দেশের একটা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। তো এখানে ওরা নতুন করে দল গঠন করছে, বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছে, কথাবার্তা বলছে, তাদের আচার আচরণ নিয়ে বিভিন্ন পলিটিক্যাল লোকজন কথাবার্তা বলছেন। আপনিও রাজনীতি করেন, আপনি কি মনে করেন তাদের আচার আচরণ আসলে যা হওয়া উচিত ওইরকমই আছে, নাকি কোনো ধরনের অ্যাগ্রেসিভলি তারা অ্যাগ্রেসিভ কোনো ব্যবহার করছে? জি, এরকমটা আমরাও বিভিন্ন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বা টিভি শোতে এ ধরনের কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের ভদ্রতায় ঘাটতি আছে, তাদের মধ্যে আরও বেশি আন্তরিকতা, তারা বেশি অ্যারোগেন্স তাদের মধ্যে আছে, তারা অনেক অ্যারোগেন্ট, এই ধরনের। আমি তো মনে করি যে তারা আরও ভদ্রভাবে কথা বলছে, তারা আরও সফট হয়েছে আগের চেয়ে। আপনি দেখুন যে জুলাই অগাস্টের যে আন্দোলনে তারা বেশি অনেক টাফনেস দেখিয়েছে। তাদের আপনি যে দেয়াল লেখনগুলো যদি পড়েন, তাদের মিছিল, স্লোগান, এগুলো আপনি যদি খেয়াল করেন তারা কোন ধরনের টাফনেস দেখিয়েছে। এই টাফনেসের কারণেই কিন্তু তারা এই ফাসিস্টদেরকে উৎখাত করতে পেরেছে। তো আমি তো মনে করি এটা আগের চেয়ে বেড়েছে, ভদ্রতা কমেছে বা অ্যারোগেন্স বেড়েছে। আমি তো মনে করি এটা উল্টো হয়েছে, তারা অনেক সফট হয়েছে। যদি তাদের মানে আমাদের প্রত্যাশার আসলে জায়গাটা পরিবর্তন হয়েছে। আগে আওয়ামী লীগদেরকে, ফাসিস্টদেরকে তারা এই টাফনেস দেখিয়েছে, ওটা আমরা প্রশংসা করেছি, কিন্তু ওরা তো চলে গেছে। এরপরে তাদের আচার আচরণ যদি ওই রকমই থাকে বা আরেকটু সফট হয়, এই সফটেস্ট ভার্সনটাও আমি এখন আর নিতে পারছি না। কারণ তাদের এই কথাবার্তাগুলো এখন আমার ঘাড়ে এসে যখন পড়ছে, আমি মনে করছি সে অভদ্র হয়ে গেছে, সে অ্যারোগেন্ট হয়ে গেছে। তা আমি মনে করি না, তারা তাদের মতোই আছে, বরং অনেকটা নমনীয় হয়েছে, অনেকটা সফট হয়েছে। কিন্তু আমার আসলে প্রত্যাশার জায়গা বা আমার পার্টি চেঞ্জ হয়েছে। আমি আরেক পার্টিকে যখন বকতো তখন আমার খুশি লেগেছে, এখন আমি আসলে প্লেয়ার, যখন আমার ঘাড়ে আসছে সমালোচনাগুলো তখন আমি ওটাকে আর নিতে পারছি না। তো আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে। আমার বলতে আমি বোঝাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এটা যে অভিযোগ তুলেছে, তাদের আচার ব্যবহার ভালো না, তাদের সৌজন্য বোধ নেই, ভদ্রতা শিষ্টাচারের ঘাটতি আছে, তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। বরং ছাত্ররা আগের মতোই আছে কিংবা তার চেয়ে সফট হয়েছে। আর যারা ভালো স্টুডেন্ট পড়াশোনা করে তারা আসলে বিসিএস ক্যাডার বা প্রফেশনাল মানে তাদের লাইফ করার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। রাজনীতিবিদরা আসলে এভাবে রাজনীতি করতে আসছে না। ফলে এই যে তরুণরা যে রাজনীতি করতে আসছেন, এটার পিছনে কি কারণ বলে আপনি মনে করেন? এটার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। গোড়াতেই যেটা আপনাকে বলেছিলাম যে উই শুড ব্রিং প্রফেশনালিজম ইনটু পলিটিক্স। আমাদের পলিটিক্সের প্রফেশনালিজম নাই। আপনারা রাজনীতিবিদদের মধ্যে দেখবেন অর্বাচীন কথাবার্তা, গালিগালাজ থেকে শুরু করে এই ধরনের লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি। মানে একজন রাজনীতিবিদ তার চরিত্র কেমন হবে জনমানুষের মনে আসলে একজন রাজনীতিবিদের মধ্যে তিনি দুর্নীতিবাজ হবেন, তিনি লুটপাটকারী হবেন, তিনি টেন্ডারবাজ হবেন, তিনি খুন খারাপিতে লিপ্ত থাকবেন। এই যে একটা চরিত্র রাজনীতিবিদদের মধ্যে, এই চরিত্রগুলো থাকবে, এই 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 অ্যাপ্রিহেনশনটা, এই ভীতিটা আসলে যে যারা ছাত্র তাদের মধ্যে, এই কিশোর মনে, শিশু মনে, তারা এই ভয় নিয়েই হয়তো বেড়ে ওঠে। তখন আস্তে আস্তে তারা ক্রমান্বয়ে তারা রাজনীতি বিমুখ হয়। তারা তখন চিন্তা করে আমি তো ওগুলো করতে পারবো না, আমি বিসিএস দেবো,
বা আমি হয়তো অন্য কোনো কিছু করে আমি আমার পেশা নিয়ে পরিবার পরিজন নিয়ে আমি আমার মতো করে খাবো দাবো মরে যাব, এরকম একটা চিন্তাভাবনা। তো আমি বোধ করি এটার একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এসছে দৃষ্টিভঙ্গির। যে ছেলেটা আগে শুধু ফটোগ্রাফি করতো বা শুধু শুধু গিটার বাজাতো, এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমি তো মনে করি যে যে ওই ছেলেটা এখন রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করছে, রাজনীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, পত্রিকা খুলে দেখার চেষ্টা করছে আসলে রাজনৈতিক পরিস্থিতি কি অবলোকন করছে। তো এর একটা ইতিবাচক পরিবর্তন ঘটেছে এবং আমি আশা রাখি যেটা অব্যাহত ভাবে এটা চলমান থাকবে এবং আমাদের যারা নবীন তরুণ তারা আবার রাজনীতিতে ফিরে আসবে। আপনি ঠিকই বলেছেন, দেখবেন হিস্টোরিক্যালি আমাদের ক্লাসে যদি যারা স্টুডেন্ট থাকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড একদম এগুলো ভদ্র ভালো ছাত্র, এরপরে বিসিএস করবে তারা, আর এরপরে সবচেয়ে ব্যাকবেঞ্চার যে বদমাশ যেটা দুষ্ট ছেলেটা এসে রাজনীতি করে কি যে এই ছেলেটা বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস দেয়, দিয়ে সে হয়তো কোনো কাজ করছে, আর এই সবচেয়ে বদমাশ দুষ্টটা সে রাজনীতি করে এমপি মন্ত্রী হয়। কি আইরনি দেখুন যে সে যখন তার প্রফেশনাল ক্যাপাসিটিতে সে যখন রাজনীতিবিদ আর এই প্রফেশনাল যখন মুখোমুখি হয়, তখন দেখুন একজন ইঞ্জিনিয়ার হয়তো ব্রিজের রোডের কালভার্টের কাজ করছে, সেও যায় আর উদ্বোধন করতে আসে ওই দুষ্ট বদমাশ যে এমপি মন্ত্রী হয়েছে, সে আসে পরিতাপ দেখুন, এ আবার তাকে স্যার বলে ওই ব্যাকবেঞ্চারকে। তো এই জায়গায় এই সংকটটা আসলে আছে। তো এটা খুবই ইতিবাচক দিক যে আমাদের এই নতুন প্রজন্মের মাঝে যে রাজনীতিতে ফিরে আসার যে একটা আগ্রহ দেখা দিয়েছে, আমাদের আচরণ দিয়ে, আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দিয়ে, আসলে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন, একটা কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। আমরা আসলে ওভারলি প্রমিসড অ্যান্ড আনডেলিভার্ড। তো এই জায়গায় যদি প্রফেশনালিজম আনতে পারি আমরা রাজনীতিতে, তাহলে এই তরুণ প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হয়ে উঠবে এবং এটা আমাদের এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্য অনেক প্রয়োজন। জাতীয় রাজনীতিতে আসলে যারা অবদান রাখে একটা বড় অংশ তৈরি হলো ছাত্র রাজনীতি থেকে। তা এই ছাত্র রাজনীতিটার আবার উৎপাত হলো ছাত্র সংসদ নির্বাচন। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ সেই ছাত্র সংসদ নির্বাচন নাই। এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে আপনার অবস্থান কি? যে আসলে ছাত্র রাজনীতি আর পরবর্তীতে জাতীয় পর্যায়ে এসে অবদান, এখন এই যে ছাত্র সংসদগুলোর নির্বাচন নেই, প্রতিনিধিত্ব নেই, এই জন্যই জাতীয় রাজনীতিতে নেতৃত্বে সংকট দেখা দেবে এমনটা আমি মনে করি না। কারণ হচ্ছে যারা আগে ছাত্র রাজনীতি করেছে তারা পরবর্তীতে গিয়ে জাতীয় রাজনীতি করছে। আসলে ছাত্র রাজনীতি কি হওয়া উচিত এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা হওয়া উচিত। ছাত্র রাজনীতি বলতে আপনি কি শুধু কোনো একটা দলের লেজুর বৃত্তিকে বোঝান? এখানে তাদের মিছিল মিটিং, তাদের যে দফা বা বিভিন্ন যে কর্মসূচি, এইগুলোর একটা ইয়াঙ্গার ভার্সন যদি হয়, তাহলে ওই ছাত্র পরবর্তীতে জাতীয় পর্যায়ে রাজনীতি করে আসলে কী অবদান রাখতে পারবে? বরং যে গুণগত একটা পরিবর্তন আনা উচিত, যে ছাত্রদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো কেমন হওয়া উচিত, এগুলো আসলে ক্যাম্পাস বেসড হওয়া উচিত। আপনি যদি দেশের বাইরেও, আপনি যদি অক্সফোর্ড ক্যামব্রিজেও দেখেন, অক্সফোর্ড ইউনিয়ন আছে, অক্সফোর্ড ইউনিয়নের যারা মেম্বার, ওখানে যারা লিডারশিপে আছে, তারা কি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্রেট, তাদের কি ওই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সারাদিন মিছিল মিটিং, পড়ালেখা বাদ দিয়ে, ক্যাম্পাস ভিত্তিক যে দাবি দেওয়া ওগুলো বাদ দিয়ে সারাদিন কেউ ওগুলো করছে নাকি? কিন্তু বাংলাদেশে আসলে কী হচ্ছে, যারা ছাত্র রাজনীতি করছে তারা আসলে ওই মূল দলের কর্মসূচিগুলোর একটা ক্যাম্পাস ভার্সন বা রাজপথ ভার্সন। তো আমাদের এই কোয়ালিটেটিভ চেঞ্জ আনা দরকার। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কিন্তু আমি এই যে এই প্রসিজারাল যে আসপেক্ট, যেটা পদ্ধতিগত জায়গা, এই জায়গাতে আমার আসলে দ্বিমত আছে। এই জন্য আমি মনে করি ছাত্র রাজনীতি থেকে যদি আপনি জাতীয় পর্যায়ে অবদান রাখতে চান, তাহলে এই ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন সাধন করতে হবে। ছাত্রদের ক্যাম্পাস বেসড পলিটিক্সে মনোনিবেশ করতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে দাবির নগরীতে পুরো ঢাকা পরিণত হয়েছে। এতে করে মানুষের এক ধরনের বিরক্ত চলে আসছে যে সব দাবি দেওয়া নিয়ে এখানে
একসাথে হচ্ছে, দাবি দেওয়া এবং সেই জনদুর্ভোগ, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু করতেন। জি, আপনি ঠিকই বলেছেন। এই দাবির যে ফ্লাড গেটগুলো, এগুলো আসলে সাডেনলি ওপেন হয়ে গেছে। পানিগুলো জমা ছিল, আপনি স্লুইস গেটে আপনি এটা উঠিয়ে দিলেন, হড় হড় করে পানি প্রবাহ বাড়তে থাকলো। তা আমাদের এই প্রত্যাশার দুয়ারটা আসলে হঠাৎ করে খুলে গেছে। তা আপনি যদি এই জায়গাতে নিজেকে রাখতে চান, তাহলে যে আমি এতদিন যে কথাগুলো বলতে পারি নাই, যে বঞ্চনা শিকার হয়েছি, সেগুলো সবাই যে যার জায়গা থেকে, যে পেশা শ্রেণীর হোক না কেন, হঠাৎ করে মনে করছে যে এখন তো ফ্যাসিস্ট নাই, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো আমি এইগুলো বললেই বোধহয় পূরণ হয়ে যাবে। আসলে ব্যাপারটা কি এরকম যে এই এত বছরের যে ধ্বংসস্তূপ, যেটা এই জঞ্জাল, এই আবর্জনা কি আসলে এই 6 মাসেই সরিয়ে ফেলা সম্ভব? আপনি প্রত্যাশার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে হয়তো ঠিকই আছেন, কিন্তু আপনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা আপনি নিজেকে যদি রাখেন, তাহলে দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বা দায়িত্বভার গ্রহণ, তারা এটা বলতে বেশি পছন্দ করেন ক্ষমতার চেয়ে, এই দায়িত্বভার গ্রহণের পর থেকে কতগুলো ক্রাইসিস ট্যাকল করেছে। তারা দায়িত্ব নেবার বোধহয় মাসখানেকের ভিতরেই আমরা প্লাবিত হয়েছিলাম পানি সন্ত্রাসের শিকার হয়ে। এই প্লাবনকে আমাদের আমাদের ট্যাকল করতে হয়েছে। এরপরে কিছুদিন আগে এটা পত্রিকায় পড়লাম যে অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে 136টা কিংবা তারও অধিক আসলে আন্দোলনকে মুখোমুখি পড়তে হয়েছে। এগুলো ক্রাইসিসকে ট্যাকল করতে হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার, পতিত স্বৈরাচার, তারা বিভিন্ন রূপে রঙে বিভিন্ন হ্যাট পরে তারা বারংবার ফিরে আসার প্রয়াস চালিয়েছে। এই সাম্প্রতিক সময়ে তারা দিনক্ষণ দিয়ে লিফলেট বিতরণ করে সময় দিয়ে তারা আবার নতুন করে কার্যক্রম চালার জন্য ঘোষণা দিয়েছে। তো অনেক প্রেশার আসলে সামলাতে হচ্ছে। তো এই প্রেশার সামলানো আবার হঠাৎ করে প্রত্যাশাগুলো পূরণ, এই দুটোর মধ্যে তো একটা হিমশিম বা একটা বেসামাল পরিস্থিতি তো আছে। তো আপনি এতদিন বলতে পারেন নাই, এগুলো বলতে পারছেন, তারা কিন্তু বাধাও দিচ্ছে না। দেখুন, একটা খুব অন্যায় একটা বিষয় যে আমরা বারবার শুধু বলছি যে নাই নাই নাই, এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না। দ্যার ইজ নো ম্যাজিক। আপনি ঘুম থেকে হঠাৎ করে একদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড হয়ে গেছে, সিঙ্গাপুর হয়ে গেছে। এই প্রত্যাশাটা তো একটা ডিফেক্টিভ একটা প্রত্যাশা। তো আমাদের ওই যে বলছি বারবার করে যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, আমাদের একটা মনোভাবের পরিবর্তন হয়েছে। আমরা মনে করছি আগে তো ও ছিল, এখন তো নাই, এখন আমি এটা পাচ্ছি না কেন। কিন্তু এই বাস্তবতা তো বুঝতে হবে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার কোন বাস্তবতায় এই দায়িত্বভার গ্রহণ করেছে এবং তাদের এই ধ্বংসযজ্ঞের উপরে দাঁড়িয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছে। এই বাস্তবতায় তাদেরকে বারংবার বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে যে তাদেরকে চাপ প্রয়োগ করা, এটা কতখানি যৌক্তিক। রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে আমরা চাপ প্রয়োগ করছি না, আমরা সহযোগিতা করতে চাই। আবার দেখুন বারবার করে বিভিন্ন বিষয়ে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে, কেন দিতে হবে না, এমন করে উতলা ভাব করে চাপ দিচ্ছে, আবার বলছে যে আমরা চাপ দিতে চাই না। তো এই ধরনের আমাদের ইনকনসিস্টেন্সি আমাদের মধ্যে আছে। তবে এটাও সত্য যে এই গত 6 মাসে আমাদের জনজীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন এসছে স্বস্তির জায়গার বিবেচনায়, এমনটাও বোধহয় দাবি করা ঠিক হবে না। আওয়ামী লীগ বিভিন্ন রূপে আসার চেষ্টা করছে, বিশেষ সর্বশেষ তারা দিনক্ষণ ঠিক করেই আসছে। রাজনৈতিক দল হিসেবে তো তারা এখন পর্যন্ত নিষিদ্ধ না, তাহলে তারা কেন গণতান্ত্রিক আমরা যে দেশের স্বপ্ন দিচ্ছি সে দেশে তারা কেন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না? আসলে একটা হচ্ছে লিগ্যালিটি, আরেকটা হচ্ছে পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস। আপনি যদি আইনগত বিবেচনায় যদি আনেন তাহলে তাদের নিবন্ধন আছে, এখনও নিবন্ধন বাতিল হয় নাই। ছাত্রলীগকে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো আসলে এখনও অফিসিয়াল নিষিদ্ধ হয় নাই। তো এটা লিগাল আসপেক্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি পলিটিক্যাল আসপেক্টটাকেও আপনাকে তো বিচার করতে হবে যে আপনি রাজনৈতিকভাবে, আপনি নৈতিক জায়গা থেকে আসলে আপনার রাজনৈতিক অংশগ্রহণটা
কাম্য কিনা। আপনি জুলাই অগাস্টের এই গণ অভ্যুত্থানে আপনি হাজারো প্রাণ নিয়েছেন, আপনি হাজার হাজার আপনি আহত করেছেন, অন্ধ করেছেন, হাত পা কেটেছেন, আপনি রায়ের বাজারে আপনি মানুষকে পুঁতে রেখেছেন, শত শত মানুষকে আপনি আন্দোলনকারীকে শহীদ করে আপনি পুঁতে রেখেছেন। দলীয় প্রধান থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে আপনি কোনো অনুশোচনা করতে দেখেছেন? দ্যার ইজ নো রিমোর্স। তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনাবোধ নাই। রাদার তারা কি মনে করছে? তারা মনে করছে যে তাদের পলিটিক্যালি কামব্যাক করার বোধহয় সময় এসছে। তো যে দল এরকম একটা ম্যাসাকার করার পরে বিন্দুমাত্র ভুল বোঝার বা আত্ম উপলব্ধি হয় নাই বা অনুশোচনার কোনো প্রয়াস চালায় না, তাদের কি রাজনৈতিকভাবে অংশগ্রহণ করার নৈতিক অধিকার আছে? এবং বাংলাদেশের যে জনগণ তাদেরকে আসলে তাদের ফিরে আসাকে আসলে মেনে নেবে? এই জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সবাই যারা আওয়ামী লীগ করেছে তারা সবাই যে আসলে এই ম্যাসাকারে সরাসরি অংশগ্রহণ করেছে এমনটা দাবি করাও বোধহয় সমীচীন হবে না। তো যারা এই ক্রিমিনালিটির সাথে এঙ্গেজ ছিল তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। এবং যারা এই যে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমকে যারা 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 মনস্তাত্ত্বিক জায়গায় যারা আসলে সাপোর্ট দেন বা বিভিন্ন সহায়তা করেন, তাদের যদি ক্রিমিনালিটি নাও থাকে, তাদের একটা তওবা করার মানসিকতা ডেভেলপ করা উচিত। যেটা রিকনসিলিয়েশনের প্রসেসে আমরা তখনই আসা উচিত যখন তাদের আত্ম উপলব্ধি ঘটবে, অনুশোচনা ঘটবে, তাদের মধ্যে যখন একটা সেন্স অফ রিমোর্স ডেভেলপ করবে এবং এটা যারা যখন পাবলিকলি ঘোষণা করবে আমরা যেটা করেছি সেটা অন্যায় করেছি, না মেনে নেবার কাজ করেছি, ঠিক তখনই আসলে তাদেরকে পলিটিক্যালি এঙ্গেজড হওয়ার প্রশ্ন আসবে। থ্যাংক ইউ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি বর্তমান রাজনীতি এবং আগামী রাজনীতির আসলে আমরা কেমন দেখতে চাই। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।